নমস্কার বন্ধুরা, বান্ধবীতে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক ধন্যবাদ। তিনি ছিলেন রাজশাহীর জমিদার। প্রজারা তাকে ভালোবেসে মহারানী নামে আখ্যায়িত করে। তিনি প্রজাদের কাছে এতটাই ভালোবাসার পাত্রী ছিলেন, এতটাই আদরের পাত্রী ছিলেন, এতটাই প্রজারা তাকে সম্মান দিত, এতটাই প্রজাদের তিনি কাছের মানুষ ছিলেন যে প্রজারা তাকে মহারানী নামে ভূষিত করেছিলেন। তিনি ছিলেন রাজশাহীর জমিদার রানী ভবানী, যার সাথে আমরা রামপ্রসাদের একটি গভীর যোগাযোগ, গভীর সংযোগ দেখতে পাই। কিন্তু কে ছিলেন এই রানী ভবানী? প্রজারা কেন তাকে মহারানী বলে আখ্যায়িত করেছিল? রামপ্রসাদের সাথে তার কি যোগাযোগ ছিল? কেন তিনি ইতিহাসে স্মরণীয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আসুন আমরা জেনে নিই রাজশাহীর জমিদার রানী ভবানীর কথা, যিনি একজন নারী হয়ে জমিদার ছিলেন এবং তিনি খুব দায়িত্বের সাথে তার কর্তব্য পালন করেছিলেন। মহারানী ভবানী, যার রাজত্বকাল ছিল 1716 থেকে 1802, ইংরেজ শাসন আমলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। তার পিতা আত্মারাম চৌধুরী এবং মাতা তমা দেবী চৌধুরী রানী। দান ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করে। রানী ভবানী, নাটোরের রানী, অর্ধ রঙ্গেশ্বরী। তার পূর্বসূরি ছিলেন রাজা রামকান্ত। রানী ভবানীর জন্ম হয়েছিল 1716 খ্রিস্টাব্দে। ছাতিয়ান গ্রাম, আদামদিঘি, বগুড়া, সুবাহ, বাংলা। মৃত্যু হয় 5ই সেপ্টেম্বর 1802, নাটোর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে যেটি বাংলাদেশ। তার দাম্পত্য সঙ্গী অর্থাৎ তার স্বামীর নাম রাজা রামকান্ত। তার পিতা আত্মারাম চৌধুরী, মাতা তমা দেবী চৌধুরী রানী। তিনি ধর্মে হিন্দু ছিলেন। বগুড়া জেলার তৎকালীন আদমদিঘি থানাধীন ছাতিয়ান নামক গ্রামে রানী ভবানী জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। তার 3 সন্তান ছিল, 2 ছেলে 1 মেয়ে। তার সেই 3 সন্তানের মধ্যে শুধু তারা সুন্দরী জীবিত ছিলেন। পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফে দুভাগে ভাগ হয়ে যায়। রামকৃষ্ণের 2 সন্তান বিশ্বনাথ বড় তরফ, শিবনাথ ছোট তরফের। নাটোর রাজবাড়িতে 2টি তরফ আছে, বড় তরফ ও ছোট তরফ। রাজা শিবনাথের পুত্র রাজা আনন্দনাথ। 1748 সালে 1153 বঙ্গাব্দে রানী ভবানীর স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। একমাত্র কন্যা তারাকে রেখে রানী ভবানীর স্বামী রামকান্ত মাত্র 32 বছর বয়সে পরলোক গমন করেন। তখনকার দিনে জমিদার হিসেবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন, কিন্তু রানী ভবানী রাজশাহীর বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাহ করেন। রানীর শেষ জীবনে তখনকার নাটোর রাজ্যের অধীন ভূমির পরিমাণ ছিল 12,000 বর্গ মাইলেরও অধিক। মোট 139 পরগনার 17,41,987 টাকা নবাব সরকারের রাজস্ব ধার্য ছিল। 1734 খ্রিস্টাব্দে রাজা রামকান্ত 18 বছর বয়সে স্বয়ং রাজ্যভার গ্রহণ করেন।
তার সময়ে 164 পরগনা নাটোর রাজ্যের অধিকারভুক্ত হয়। একজন ইংরেজ লেখক হলওয়েল ধারণা দেন যে জমিদারি এস্টেটের বার্ষিক খাজনা ছিল প্রায় 7 লক্ষ রুপি এবং বার্ষিক অর্জিত রাজস্ব ছিল প্রায় 15 লক্ষ রুপি। পরবর্তীতে রানী ভবানী রঘুনাথ লাহিড়ীর সাথে তারার বিয়ে দেন এবং রানী ভবানী তার জামাতার হাতে রাজ্যভার অর্পণ করেন। নবাব সরকার তার জামাতার নামেই জমিদারি জারি করেছিলেন, কিন্তু 1788 খ্রিস্টাব্দে সেই প্রিয় জামাতার মৃত্যু হওয়ায় আবার তাকে রাজ্যভার গ্রহণ করতে হয় এবং একমাত্র কন্যা তারা বাল্য বিধবা হয়ে তার সাথে বাস করতেন। দত্তক পুত্র রামকৃষ্ণ রায়ের উদাসীনতার ফলে তার সম্পত্তি নিলাম হয়ে যায়। রানী ভবানী বিশাল জমিদারির মালিক হয়েও সাধারণ বিধবার বেশে থাকতেন। 1786 সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তর জমিদারি। তার রাজত্বকালে জমিদারি বর্তমান নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে। এজন্য তাকে অর্ধ বঙ্গেশ্বরী বলা হতো। প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ 50 বছর দক্ষতার সাথে তার বিশাল জমিদারি পরিচালনা করেন। রানী ভবানীর স্মৃতি বিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি। গোটা রাজবাড়িতে ছোট বড় 8টি ভবন, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন প্রবেশ মুখে রয়েছে বিশাল একটি পুকুর। সেই পুকুরের শান বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। জলটুঙ্গি, তারকেশ্বর, গোপীনাথ, আনন্দ ও মহাল নামে রাজবাড়ির ছোট পুকুরগুলির নাম। রাজবাড়ি ঘিরে আছে 2 স্তরের বেড় চৌকি। জানা যায় এই বেড় চৌকি রাজবাড়িকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত। অপরূপ কারুকার্য খচিত বিশাল এই রাজবাড়ির মোট আয়তন 120 একর। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলি হল শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। পুরো রাজবাড়ি ঘিরে আছে বিশাল সব গাছ, রয়েছে নানা জাতের ফুল গাছ। পাশেই নবনির্মিত কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার ধরে সামনে গেলে তারকেশ্বর মন্দির, আর একটু সামনে এগিয়ে ডান দিকে বিশাল মাঠ। মাঠের বিশাল প্রান্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির একতলা ভবনটি। এই অংশের নাম ছোট তরফ। এর ঠিক উল্টো দিকে বড় তরফ। যমজ প্রায় বড় তরফের সামনে রয়েছে বিশাল পরিখা ও পুকুর। সামান্য দূরেই রানী মহলটিতে রানী ভবানী বাস করতেন। এখন রানী মহল আছে নামমাত্র, শুধু সাইনবোর্ডে লেখা দেখেই চেনা যায়। এখানে একটি অতিথিশালা আছে নামমাত্রই, তবু ভগ্নপ্রায় অতিথিশালা দেখে সেই সময়কার নাটোর রাজার অতিথি সেবার কিছুটা নমুনা পাওয়া যায়। চলতি পথে দেখা গেল ছোট তরফের একটি ভবনের নাম হানি কুইন ভবন। রাজবাড়ির আঙিনায় রয়েছে বিশাল বিশাল 8টি শিব মন্দির। মন্দিরগুলোতে এখনও রীতি মেনে নিয়মিত পুজো অর্চনা করা হয়। দৃষ্টিনন্দন এই মন্দিরগুলো আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন টেরাকোটার শিল্পকর্ম। মন্দিরকে ঘিরে আছে একটি শিব মূর্তি, ফণাতোলা সাপের মূর্তি, একজন বাউলের মূর্তি সহ নানা রকমের শৈল্পিক কাজকর্ম। ওপরে ওঠার জন্য প্রতিটি ভবনের পাশেই রয়েছে লোহার তৈরি ঘোরানো সিঁড়ি। রানী ভবানী খুব সাধারণ জীবনযাপন করতেন। তার জীবনে আড়ম্বর নামক কোনো জিনিসের স্থান ছিল না। তিনি একেবারে সাধারণ ব্যক্তিগত জীবনযাপন করার সাথে সাথে রানী ভবানীর উদারতা এবং সমাজ হিতৈষী মনোভাব তাকে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় করে। তিনি বাংলায় শত শত মন্দির, অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন।
তিনি প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য অনেকগুলি পুকুরও খনন করেন। তিনি শিক্ষা বিস্তারেও আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উদারভাবে দান করেন। 1753 সালে কাশী অর্থাৎ বেনারসে ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ডু, কুরুক্ষেত্রতলা নামক জলাশয় স্থাপন করেন তিনি তারাপীঠ মন্দিরেরও সংস্কার করেন। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন, যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল। বর্তমানে এটি বম্বে রোডের অংশ। শুধু তাই নয়, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বাতায়নে তার ভূমিকা লক্ষণীয় ছিল। বগুড়া জেলার শেরপুরে অবস্থিত পীঠস্থান ভবানীপুরের মন্দিরসমূহের উন্নয়নে রানী ভবানী অনেক অবদান রাখেন। রানী ভবানীর নাটোর রাজবাড়ি বাংলাদেশে একটি দর্শনীয় স্থান। দত্তক পুত্র রামকৃষ্ণের হাতে রাজ্যভার দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন ও বড়নগরে কন্যাসহ বাস করতে থাকেন। ওয়ারেন হেস্টিংস পরবর্তীকালে জোরপূর্বক তার নাটোর জমিদারি কেড়ে নেন। মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী তীরবর্তী বড়নগরে তার নির্মিত 100টি শিব মন্দির ছিল। কালের প্রবাহে অল্প কয়েকটি মন্দির টিকে আছে। মন্দির গাত্রের টেরাকোটার শৈলী আজও দর্শনার্থীকে আকৃষ্ট করে। মহারানী ভবানীর পরবর্তী বংশধরদের মধ্যে জগদীন্দ্রনাথ ছিলেন স্বনামধন্য রাজা। তার মৃত্যুর পর তার পুত্র যোগীন্দ্রনাথ বড় তরফের রাজা হন, কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যোগীন্দ্রনাথের দুই পুত্র একে একে রাজ্যভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে। রানী ভবানী 1802 সালের 5ই সেপ্টেম্বর 86 বছর বয়সে নাটোরে পরলোক গমন করেন। নিজের বিয়েতে 3টে শর্ত রেখেছিলেন রানী ভবানী, ঠিক যেন দুষ্মন্ত আর শকুন্তলার গল্প। নাটোরের জমিদার জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতে পেলেন অপরূপ সুন্দরী এক মেয়েকে। সেই মেয়ে অবশ্য কোনো আশ্রম কন্যা ছিলেন না, তিনিও ছিলেন জমিদারের মেয়ে। তবে তার বাবা আত্মারাম চৌধুরীর জমিদারি নাটোরের থেকে অনেকটাই ছোট। বিয়ের পর 1 বছর তাকে বাপের বাড়িতে থাকতে দিতে হবে। 2, এলাকার দরিদ্র মানুষকে দান করতে হবে জমি। আর 3 নম্বর শর্তটা আরও অদ্ভুত। বাবার জমিদারি ছাতিয়ান থেকে নাটোর পর্যন্ত রাস্তা বানিয়ে সেটা লাল শালু দিয়ে ঢেকে দিতে হবে, যার উপর দিয়ে শ্বশুর বাড়ি যাবেন তিনি। রামকান্ত অবশ্য প্রত্যেকটা শর্তই মেনে নিলেন, আর বিয়ের পর সেই মেয়ে হয়ে উঠলেন নাটোরের জমিদার গিন্নি রানী ভবানী। রানী ভবানীর বিয়ে নিয়ে প্রচলিত আছে এমনই গল্প। তবে জমিদার গিন্নি থেকে তার রানী হয়ে ওঠার পথটা অবশ্য অনেকটাই দীর্ঘ। তার এবং রামকান্তের 3 সন্তানের মধ্যে শুধু মেয়ে তারা সুন্দরী বাদে 2 ছেলে খুব ছোটবেলাতেই মারা যান। এই তারা সুন্দরীকে বিয়ে করতে চেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পরে রামকৃষ্ণ নামের একটি ছেলেকে দত্তক নিয়েছিলেন রানী ভবানী। রামকান্ত অকালে চলে যান পৃথিবী ছেড়ে। তখন অবশ্য বাংলার নবাব ছিলেন সিরাজের দাদু আলীবর্দী খাঁ। নাটোরের জমিদার মারা যাওয়াতে নবাব আলীবর্দী নাটোরের জমিদারি পরিচালনার দায়িত্ব তুলে দেন রানী ভবানীর হাতে। এই রানী ভবানীর জমিদারি বিস্তৃত ছিল এখনকার রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, মুর্শিদাবাদ, বীরভূম ছাড়িয়ে মালদা পর্যন্ত। 1748 থেকে 1802 সাল পর্যন্ত 54 বছর ধরে এত বিশাল জমিদারি সামলিয়ে তিনি পরিচিত হলেন অর্ধবঙ্গেশ্বরী নামে। জমিদারির তরফ দেখে নবাবকে রাজস্ব দিতেন বছরে প্রায় 70 লক্ষ টাকা, অর্থাৎ তখনকার দিনে খুব বড় একটা অঙ্ক। হলওয়েল সাহেব লিখে গেছেন, নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুপক্ষই রানীকে বেশ সমীহ করে চলতেন। তবে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষ নিয়ে লড়ার জন্য সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন রানী ভবানী। এত কিছুর পরও প্রজাদের জন্য যা কিছু করে গেছেন তা প্রবাদপ্রতিম।
জল খাবার জন্য অসংখ্য জলাশয়, পথিকদের জন্য পান্থশালার সঙ্গে সঙ্গে ভবানী জাঙ্গাল নামের সেতু আর রাস্তাও তৈরি করিয়েছিলেন। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তার ব্যবস্থা করেছিলেন। কাশীতে প্রতিষ্ঠা করেছিলেন ভবানীশ্বর শিব মন্দির। ব্রাহ্মণদেরও দান করতেন প্রচুর টাকা। আরও কত যে মন্দির তিনি স্থাপন করেছিলেন তা বলে শেষ করা যাবে না। শোনা যায় বিয়ের আগে বাবার জমিদারি অঞ্চলে তিনি ৩৬০টা পুকুর খুঁড়িয়েছিলেন, আর প্রত্যেক দিন আলাদা আলাদা পুকুরে স্নান করতেন। জমিদারির কাজে তাকে সাহায্য করতেন দেওয়ান দয়ারাম। তার মতো সৎ, বিশ্বস্ত আর কর্মঠ অনুচর খুবই দুর্লভ। এদিকে ইংরেজ রাজত্ব শুরু হলে রানীর দেবোত্তর ও ব্রাহ্মণোত্তর সম্পত্তির উপর কর বসতে থাকে। পাঠশালা বন্দোবস্তে কোম্পানির রাজস্বও ছিল খুব চড়া। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছিল। তারপর গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পালিত ছেলে রামকৃষ্ণের হাতে জমিদারি তুলে দিয়ে রানী ভবানী চলে যান স্বেচ্ছায় গঙ্গাবাসে। কাঁচাগোল্লার নাটোর। উত্তরা গণভবন খ্যাত নাটোর। জীবনানন্দ দাশের, বনলতা সেনের জন্মস্থান নাটোর। ইতিহাসের বিখ্যাত রানী ভবানীর নাটোর। কালের সাক্ষী হয়ে সেই নাটোর, সেই প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে। নাটোর রাজবংশের রঘুনন্দন রায়ই সর্বপ্রথম রাজা, যিনি নাটোর রাজবংশের সূচনা করেন। কিন্তু তিনি দীর্ঘদিন জমিদারি পরিচালনা করে স্বীয় জ্যেষ্ঠ ভ্রাতা রামজীবনের হাতে রাজ্যভার অর্পণ করেন। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রঘুনন্দন মুর্শিদাবাদ নবাব সরকারের নায়েব কানুনগোর কাজ করে শ্রেয় ভ্রাতা রামজীবনের নামে প্রভূত জমিদারি লাভ করেন। এই রামজীবনের পুত্র ছিলেন রামকান্ত। এই রামকান্তই হলেন ইতিহাস প্রসিদ্ধ বঙ্গেশ্বরী নামে খ্যাত রানী ভবানীর স্বামী। তিনি ছিলেন নাটোরের রাজকুললক্ষ্মী। রানী ভবানী নামে সমগ্র বাংলায় সমাধিক পরিচিত। রানী ভবানীর সঙ্গে রামকান্তর বিয়ে সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে রামকান্তের একটি কাছারি বাড়ি ছিল। জমিদারি কাজে অনেক সময় রামকান্তকে সেখানে যাতায়াত করতে হতো। কাছারিটি ছিল রানী ভবানীর পিতা আত্মারাম চৌধুরীর বাড়ির সন্নিকটে। রানী ভবানীর বয়স তখন মাত্র ১৩ বছর। সে সময় প্রায় তিনি কাছারি বাড়ি ফুলের বাগানে সকালবেলায় ফুল তুলতে যেতেন। রানী ভবানীর মাথায় সবসময় কাপড় থাকত। একদিন হঠাৎ বাতাসে তার মাথার কাপড় পড়ে গেলে সেই সময় রানী ভবানীর চেহারা রামকান্ত দেখতে পান। এরপর থেকে রানী ভবানীর প্রতি রামকান্ত আকৃষ্ট হয়ে পড়েন এবং মাত্র ১৫ বছর বয়সে রানী ভবানী রামকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৎকালীন নাটোর রাজ্যের অধীনে সমগ্র বাংলায় ভূ সম্পত্তির পরিমাণ ছিল মোট ১৩,০০০ বর্গ মাইলেরও অধিক। ১৭৮৪ খ্রিস্টাব্দে রাজা রামকান্ত রানী ভবানী ও তার একমাত্র কন্যা সুন্দরী তারাকে রেখে ইহলোক ত্যাগ করেন। রামকান্ত মারা যাবার পরে সুবিস্তীর্ণ নাটোর রাজ্যের ভার রানী ভবানীর উপরে পড়ে। রানী ভবানী সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী নিযুক্ত হন। তৎকালীন রানী ভবানীর জমিদারিতে ১৬৪টি পরগনা ছিল। সেকালে এত বড় জমিদারি আর কোথাও ছিল না বলে তাকে অর্ধ বঙ্গেশ্বরী বলা হতো। উল্লেখ করা যেতে পারে, দিনাজপুরেও রানী ভবানীর ২টি পরগনার সন্ধান পাওয়া যায়। পরগনা দুটি হল ১ রানীনগর ও ২ রানীগঞ্জ। রানী ভবানীর কোনো পুত্র সন্তান না থাকায় তিনি দত্তক পুত্র গ্রহণ করেন। রঘুনাথ লাহিড়ী নামক এক যুবকের সাথে তিনি তার একমাত্র কন্যার বিবাহ দেন। পরবর্তীতে তিনি তার এই জামাতার নামেই রাজ্যভার অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস, ১৭৮৮ খ্রিস্টাব্দে স্বীয় জামাতার মৃত্যু হওয়ায় তিনি আবার রাজ্যভার গ্রহণ করতে বাধ্য হন। তৎকালীন ইংরেজ কর্মকর্তা হলওয়েলের বিবরণী থেকে জানতে পারা যায়, দীর্ঘ ৩৫ দিনের পথব্যাপী রানী ভবানীর রাজ্য বিস্তীর্ণ ছিল।
নাটোর রাজন্যকুল রানী ভবানী ধনভারী অতুলনীয় ঐশ্বর্যশালিনী ছিলেন। রানী ভবানীর সময় ইতিহাসে সেই ভয়ঙ্কর ৭৬-এর মন্বন্তর ঘটে। ১৭৭৬ খ্রিস্টাব্দে এতে বহু লোকের মৃত্যু ঘটে। ইতিহাসের এই কান্ত্রী লগ্নে রানী ভবানী নিজের রাজকোষ শূন্য করে লাখ লাখ প্রজার অন্ন কষ্ট নিবারণের জন্য মুক্ত হস্তে দান করেছিলেন। ৭৬-এর ভয়াবহ দুর্ভিক্ষে সমগ্র বাংলার ১/৩ লোক মৃত্যুবরণ করেন। তিনি প্রজাদের জীবন বাঁচানোর নিমিত্তে রাজ্য ভাঁড়ার খুলে দেন। ফলে প্রজারা নিদারুণ খাদ্য কষ্ট থেকে রক্ষা পান। রানী ভবানীর কোনো পুত্র সন্তান না থাকায় তৎকালীন স্বীয় রাজ্য রক্ষার্থে রামকৃষ্ণ রায় নামক এক যুবককে তিনি দত্তক গ্রহণ করেন। রানী ভবানীর প্রতি বড়লাট ওয়ারেন হেস্টিংসের দুর্ব্যবহার, দেশে শিল্প বাণিজ্যের অবনতি, নিজ প্রভুত্বের খর্বতা এ সকল চিন্তা করেই তিনি নিজ দত্তক পুত্র রামকৃষ্ণ রায়ের হস্তে রাজ্যভার অর্পণ করে গঙ্গাবাসে যেতে মনস্থ করেন। রামকৃষ্ণ রায় বয়ঃপ্রাপ্ত হলে দিল্লির বাদশাহ সম্রাট শাহ আলম কর্তৃক সনদপ্রাপ্ত হয়ে রাজা উপাধি প্রাপ্ত হন। অচিরেই রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ রায়কে সম্রাট শাহ আলম মহারাজ ধীরাজ পৃথ্বীরাজ বাহাদুর খেতাবে ভূষিত করেন। এই সময় তিনি দীর্ঘ সময় মুর্শিদাবাদের নিকটবর্তী ভাগীরথীর অপর তীরে বড়নগরে বসবাস করতেন। নাটোরের মতো বড়নগরকেও তিনি প্রাসাদ, মঠ, মন্দির প্রভৃতি দ্বারা সুসজ্জিত করেছিলেন। কিছুদিন রাজকার্য পরিচালনার পর রামকৃষ্ণ রায়ের মধ্যে হঠাৎ করেই ভাবান্তর দেখা দেয় এবং তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। হিন্দু আইনে অন্য মত গ্রহণ করলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয়। এই নিয়ম অনুযায়ী রামকৃষ্ণ রায় স্বীয় রাজ্য হারান ও তার স্ত্রী, পুত্র, পরিজন তাকে ত্যাগ করে রানী ভবানীর সঙ্গে মুর্শিদাবাদের বড়নগরে বসবাস শুরু করতে থাকেন। রামকৃষ্ণ রায় ১৭৯৫ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। রামকৃষ্ণ রায় সাধক ও সিদ্ধ পুরুষ ছিলেন। সংসার ধর্মের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। রানী ভবানী পুনরায় রাজ্যভার গ্রহণপূর্বক ১৮০২ খ্রিস্টাব্দ পর্যন্ত ৫০ বছর রাজকার্য পরিচালনা করে ৭৯ বছর বয়সে দেহত্যাগ করেন। রানী ভবানী যেমন অসাধারণ বুদ্ধিমতী, তেমনি ধর্মনিষ্ঠ, পরদুঃখকাতরতা ও আড়ম্বর পরিশূন্যা ছিলেন। এই বাংলার বাঘিনী, স্বাধীনচেতা, পুনরায়ণব্রতী, আপোষহীনা, দূরদৃষ্টি সম্পন্না, নানা গুণের অধিকারিণী ছিলেন নাটোরের রানী ভবানী। অসাধারণ বুদ্ধিমতী রানী ভবানীর বিপুল জমিদারি অল্প কয়েক বছরের মধ্যেই হস্তচ্যুত হয়ে যায় হেস্টিংস ও কর্নওয়ালিসের সময়কালের মধ্যে। ওয়ারেন হেস্টিংস সেই সময়ে তার প্রতি যথেষ্ট দুর্ব্যবহার করেছেন, এতে কোনো সন্দেহ নেই। হেস্টিংসের সঙ্গে রানী ভবানীর কী কারণে মনোমালিন্য বেঁধেছিল, ইতিহাসে এটার সত্যতা জানা যায় না। তবে অনেকের মতে রানী ভবানী ইংরেজদের কর দিতে মোটেই ইচ্ছুক ছিলেন না। দূরদর্শিনী রানী ভবানী জানতেন এই বিদেশি বেনিয়া খাজনা আদায়কারীরা সুযোগ পেলে একদিন এই দেশের সর্বেসর্বা হয়ে বসবে। হেস্টিংস রানীর গতিবিধি, চলাফেরা, প্রভুত্ব খর্ব করেছিলেন। এক কথায় তার স্বাধীনতা হরণ করেছিলেন, একথা নিঃসংশয়ে বলা যেতে পারে। এছাড়াও লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় নাটোর রাজ্যের উপর অত্যধিক রাজস্ব ধার্য করা হয়েছিল। লর্ড ওয়ারেন হেস্টিংস তার সমস্ত জমিদারি বলপূর্বক বাজেয়াপ্ত করে তার সমর্থনকারী রাজা জমিদারদের মধ্যে বণ্টন করেছিলেন। সেই সম্পত্তি রানী ভবানীর জমিদারি। শুধু জীবিকার জন্য রানী ভবানীকে দিয়েছিলেন সামান্য ভাতা। অল্প কয়েক বছরের মধ্যেই রানী ভবানীর ১.৫ কোটি টাকা আদায়ের জমিদারি নিলামে উচ্ছন্ন ও ধ্বংস হয়ে যায়। রাজ্যের বেশ কিছুটা অংশ পরগনা দান করা হয় কাশিম বাজারের নব্য জমিদার কান্ত মুদিকে। কান্ত নন্দী ইতিহাসে কান্ত মুদি থেকে মহারাজা হয়েছিলেন, সে আর এক ইতিহাস। ভাগ্যবান কান্ত মুদিকে রানী ভবানীর জমিদারির বহু পরগনা স্বেচ্ছায় দান করেন ওয়ারেন হেস্টিংস ১৭৭৪ খ্রিস্টাব্দে।
রানী ভবানীরও দুর্ভাগ্য, 15 বছর বয়সে তার বিয়ে হয়, 32 বছর বয়সে তিনি বিধবা হন। 1734 খ্রিস্টাব্দে রাজা রামকান্ত মাত্র 18 বছর বয়সে স্বয়ং রাজ্যভার গ্রহণ করেন। 1784 খ্রিস্টাব্দে তার প্রাণপ্রিয় স্বামী রামকান্ত মারা যান। তখন রানী ভবানীর একমাত্র কন্যা সন্তান ছিলেন তারা। তারার স্বামী রঘুনাথ লাহিড়ীও মারা যান অল্প বয়সে 1788 খ্রিস্টাব্দে। শুভ্র বসন ও শাখা পরিধান করে রানী ভবানী সারা জীবন বিধবার বাস আরম্ভ করলেন। একমাত্র মেয়ে তারাও বিধবা হলেন তরুণী বয়সে। পরপর দুটি মৃত্যু তাকে দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে গেল। রানী ভবানীর মৃত্যুর পর নাটোর রাজবংশ বড় তরফ ও ছোট তরফে দু অংশে বিভক্ত হয়ে দুজন রাজার দ্বারা রাজকার্য পরিচালিত হতে থাকে। বড় তরফে রাজা বিশ্বনাথ রায় ও ছোট তরফে রাজা শিবনাথ রায়। উভয়ের পিতা ছিলেন রাজা রামকৃষ্ণ রায়। রাজা বিশ্বনাথের পর যারা পর্যায়ক্রমে রাজকার্য পরিচালনা করেন তারা হলেন যথাক্রমে রাজা গোবিন্দনাথ রায়, তৎপুত্র রাজা গোবিন্দচন্দ্র রায়, তৎপুত্র দত্তক রাজা জগদীন্দ্রনাথ রায়, তৎপুত্র রাজা যোগীন্দ্রনাথ রায়। যোগীন্দ্রনাথ রায়ের দুই পুত্র ছিলেন, যথাক্রমে কুমার জয়ন্তনাথ রায় ও কুমার ইন্দ্রজিৎ রায়। অন্যদিকে ছোট তরফে রাজা শিবনাথের মৃত্যুর পর যারা রাজা হন তারা হলেন তৎপুত্র আনন্দনাথ রায়, তৎপুত্র কুমার চন্দ্রনাথ রায়, কুমুন্দনাথ রায় ও মহারাজ যোগেন্দ্রনাথ রায়। রাজা যোগেন্দ্রনাথ রায়ের রানী ছিলেন হেমাঙ্গিনী দেবী। তিনি দানশীলা ও বিদুষী মহিলা হিসাবে খ্যাত ছিলেন। রাজা যোগেন্দ্রনাথ রায়ের দুই পুত্র যথাক্রমে জিতেন্দ্রনাথ রায় ও বীরেন্দ্রনাথ রায়। এই দুজনের মধ্যে অর্থাৎ জিতেন্দ্রনাথ রায় ও বীরেন্দ্রনাথ রায়, এই দুজনের মধ্যে শেষোক্তজন বীরেন্দ্রনাথ রায় রাজা হন। ইনি পাগলা রাজা নামে সমাধিক প্রসিদ্ধ ছিলেন। রাজা বীরেন্দ্রনাথ রায়ের 4টি কন্যা সন্তান ছিল। তারা হলেন যথাক্রমে লীলা দেবী, কোহিনূর দেবী, শিপ্রা দেবী ও কল্যাণী দেবী। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভক্তির পর বীরেন্দ্রনাথ সপরিবারে ভারতে আশ্রয় গ্রহণ করেন। রানী ভবানী জনহিতার্থে ও হিন্দু ধর্মের উন্নতির জন্য অনেক কীর্তি রেখে গেছেন। তার স্থাপিত কীর্তির মধ্যে উল্লেখযোগ্য হল আনন্দকালী, তারাকেশ্বর, জলটুঙ্গি ও গোপীনাথ নামক কয়েকটি সুবৃহৎ দিঘি ও রাজবাড়ির চতুর্দিকে পরিখা খনন করেন। মঠ ও মন্দিরের মধ্যে জয়কালী মাতা মন্দির, বগুড়া জেলার ভবানীপুরের ভবানী মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। রানী ভবানীর প্রাসাদ থেকে অর্ধ মাইল উত্তরে বগুড়া নাটোর রোডের পাশে আরও একটি প্রাসাদ রয়েছে। এটি হল দীঘাপাতিয়া রাজভবন ও বর্তমানে উত্তরা গণভবন। দীঘাপাতিয়া রাজবংশের প্রথম রাজার নাম দয়ারাম রায়। তিনি 1640 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1760 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। দয়ারাম প্রথম জীবনে নাটোর রাজ এস্টেটে চাকরি করতেন। ভূষণার রাজা সেতাব রায়ের সঙ্গে মুর্শিদ কুলি খানের যুদ্ধের সময় রাজা রামজীবনের সঙ্গে তিনিও যুদ্ধে যোগদান করেন এবং সেতাব রায় পরাজিত হলে তার গৃহে দেবতার মূর্তি এনে দীঘাপাতিয়ায় প্রতিষ্ঠিত করেন। দীঘাপাতিয়া রাজবংশের তালিকা: রায় রায়ান দয়ারাম রায়, 1640 থেকে 1760 খ্রিস্টাব্দ। রাজা জগন্নাথ রায়, 1745 থেকে 1790 খ্রিস্টাব্দ। রাজা প্রাণনাথ রায়, 1786 থেকে 1857 খ্রিস্টাব্দ। রাজা প্রসন্ননাথ রায়, যিনি দত্তপুত্র ছিলেন, 1826 থেকে 1883 খ্রিস্টাব্দ। রানী ভবসুন্দরী দেবী, 1883 থেকে 1979 খ্রিস্টাব্দ। রাজা প্রমথনাথ রায় বাহাদুর, 1841 থেকে 1893 খ্রিস্টাব্দ। রাজা দেবনাথ রায়, 1876 থেকে 1925 খ্রিস্টাব্দ। রাজা প্রমথনাথ রায়ের ছেলেমেয়েরা হচ্ছেন যথাক্রমে কুমার বসন্ত রায়, শরৎ কুমার রায়, হেমেন্দ্রনাথ রায়, মহেন্দ্রনাথ রায় ও কন্যা রাজকুমারী ইন্দ্রপ্রভা। রাজা দেবনাথ রায়ের ছেলেরা হলেন রাজা
প্রতিভানাথ 1894 থেকে 1971 খ্রিস্টাব্দ। প্রতিভানাথ রায়ের সন্তান সন্ততিরা হচ্ছেন যথাক্রমে রাজকুমারী উষাপ্রভা, কুমার বিজেন্দ্রনাথ রায়, শৈলেন্দ্রনাথ রায়, চঞ্চল রায়, তুষার রায়, কুমারী নীলিমা প্রভা, কুমার সুরেন্দ্রনাথ রায়। নাটোর রাজবংশের রানী ভবানী বাংলার ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। অসাধারণ দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলাকে তিনি পুত্রবৎ স্নেহ করতেন। তিনি সিরাজউদ্দৌলাকে ইংরেজদের উদ্দেশ্য করে বলেছিলেন, বাবা তুমি খাল কেটে কখনোই যেন কুমির না আনো। রানীর সেই দূরদৃষ্টি বাণী একদিন সত্যে পর্যবসিত হয়েছে। এর পরপরই বাংলার স্বাধীনতা নস্যাৎ, সেই 200 বছরের গোলামির জঞ্জির। ঐতিহাসিক তথ্য অনুসারে তিনি ব্রিটিশ ভারতের অর্ধ বঙ্গেশ্বরী হলেও তাকে নিয়ে গল্প অনেক। এই যেমন তার বিয়ের গল্প। নাটোরের জমিদার রামকান্ত একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে দেখেন একটি ফুটফুটে মেয়ে গাছ থেকে ফুল তুলছে। জমিদারের মনে ধরে গেল তাকে, যে ধরলেন ওই মেয়েকেই তিনি বিয়ে করবেন। মেয়ের বাড়িতে যথারীতি প্রস্তাব গেল। যেদি মেয়ে বিয়েতে 3টি শর্ত রাখলেন। 1, বিয়ের পর 1টি বছর তাকে বাপের বাড়িতে থাকতে দিতে হবে। 2, গরিবদের ভূমি দান করতে হবে। এবং 3, বাবার জমিদারি এলাকা ছাতিয়ান থেকে নাটোর পর্যন্ত রাস্তা তৈরি করে তা লাল শালু দিয়ে ঢেকে দিতে হবে এবং ওই পথ দিয়েই তিনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবেন। এই শর্ত মেনেই মেয়ের বিয়ে হলো। নাটোরের কুলবধূ হিসাবে এলেন অবিভক্ত পূর্ব বাংলার বগুড়া জেলার আদামদিঘি থানার ছাতিয়ান এলাকার জমিদার আত্মারাম চৌধুরীর কন্যা ভবানী। রানী ভবানীর জন্মের একটি ইতিহাস আছে। বিয়ের বহুদিন পরেও নিঃসন্তান দম্পতির কোনো সন্তানাদি না হওয়ায় বাড়ির পাশেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ধর্ণা দেন জমিদার জায়া জয়দুর্গা। এরপর 1716 খ্রিস্টাব্দে মেয়ের জন্ম। নাম রাখা হলো ভবানী। এই ভবানী বধূ হয়ে এলেন নাটোরের জমিদার বাড়িতে। তাদের 3 সন্তান, 2 পুত্র 1 কন্যা। 2 পুত্রের অকাল মৃত্যু ঘটে। বেঁচে ছিলেন একমাত্র কন্যা তারাসুন্দরী। পরবর্তীকালে দত্তক নেন রামকৃষ্ণকে। রামকৃষ্ণের 2 সন্তান, বড় তরফের বিশ্বনাথ, ছোট তরফের শিবনাথ। 1153 বঙ্গাব্দে অকালে মারা গেলেন স্বামী রামকান্ত। বিশাল জমিদারির ভার এসে পড়ল রানী ভবানীর উপর। বর্তমান বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ জুড়ে ছিল রানী ভবানীর জমিদারি। তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। তার জমিদারির আয় ছিল বছরে 15 লক্ষ টাকা সেই সময় দাঁড়িয়ে। বার্ষিক খাজনা ছিল 7 লক্ষ টাকা। একমাত্র মেয়ে তারাসুন্দরীর বিয়ে দিয়েছিলেন জমিদার রঘুনাথ লাহিড়ীর সঙ্গে। কিন্তু 1788 খ্রিস্টাব্দে জামাতার মৃত্যু হয়। এরপর মেয়ের ভার তার উপরেই এসে পড়ে। শোনা যায় বাল্য বিধবা তারাসুন্দরীর উপর নজর পড়েছিল সুবা বাংলার ভাবি নবাব সিরাজউদ্দৌলার। আর সিরাজের হাত থেকে মেয়েকে বাঁচাতে রানী ভবানী রটিয়ে দেন তারাসুন্দরী মারা গেছে এবং গঙ্গার ঘাটে লোক দেখানো শ্রাদ্ধ করেন। বিয়ের আগে বাপের জমিদারিতে তিনি 360টি পুকুর খনন করিয়েছিলেন বলে জানা যায়। প্রতিদিন তিনি আলাদা আলাদা পুকুরে স্নান করতেন। স্বামীর মৃত্যুর পর নিজের জমিদারিতেও বহু মন্দির, অতিথিশালা, রাস্তা, পুকুর তৈরি করেছেন তিনি। সাহায্য করেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠানে। তার অনাড়ম্বর ব্যক্তিজীবন মুগ্ধ করেছিল বাংলার মানুষকে। 1753 খ্রিস্টাব্দে কাশীধাম বারাণসীতে প্রতিষ্ঠা করেন ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি। তৈরি করেন দুর্গাকুণ্ড ও কুরুক্ষেত্রতলা জলাশয়। এছাড়া হাওড়া থেকে কাশীধাম পর্যন্ত তৈরি করে দেন পাকা রাস্তা, যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে পরিচিত হয়। এটি এখন বোম্বে রোডের অংশ হিসাবে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরের ভবানীপুর পীঠস্থানের মন্দিরসমূহের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এক বিস্তর এলাকা জুড়ে অবস্থিত ছিল রানী ভবানীর নাটোর রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে ছিল ৮টি ভবন, ২টি বড় এবং ৫টি ছোট পুকুর, জলটুঙ্গি, তারকেশ্বর, গোপীনাথ, আনন্দ ও মহাল। রাজবাড়ি ঘিরে ছিল ২টি স্তরের বেড় চৌকি, যা বাইরের শত্রুর আক্রমণ ঠেকাতে প্রতিরক্ষার কাজ করত। মুর্শিদাবাদে ভাগীরথীর তীরে বড়নগরে তিনি তৈরি করেন ১০০টি শিব মন্দির। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আকৃষ্ট করে মানুষকে। ১৭৪৮ থেকে ১৮০২ খ্রিস্টাব্দ পর্যন্ত ৫৪ বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিশাল জমিদারি চালিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গেছেন রানী ভবানী। জমিদারির কাজে তাকে সাহায্য করতেন দেওয়ান দয়ারাম। ব্রিটিশ আমলে পাঁচশালা জমি বন্দোবস্তের সময় জিনিসপত্রের দাম হয়ে যায় আকাশছোঁয়া। এই নিয়ে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তার বিবাদ হয় এবং এর জেরে তার জমিদারি কেড়ে নেওয়া হয়। তবে শেষ জীবনে দত্তক পুত্র রামকৃষ্ণর হাতে সবকিছু ছেড়ে মেয়ে তারা সুন্দরীকে নিয়ে চলে আসেন মুর্শিদাবাদের বড়নগরে। ১৮০২ খ্রিস্টাব্দের ৫ই সেপ্টেম্বর ৭৯ বছর বয়সে নাটোরে জীবন অবসান হয় এই মহিয়সী নারীর। সেবা কাজের জন্য প্রজারা তাকে দিয়েছিলেন মহারানী খেতাব। আজও মুর্শিদাবাদের বড়নগরে দাঁড়িয়ে রয়েছে রানী ভবানীর মন্দির। বাংলার ইতিহাসে যে কয়জন দাপুটে নারী চরিত্রের সন্ধান পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলেন নাটোরের রানী তথা বাংলার রায়বাঘিনী রানী ভবানী। তার নিজস্ব জমিদারি ছিল এখনকার মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ লাগোয়া বড়নগরে। সেই মহিয়সী মহিলায় নিজের পরিচয় গোপন করে কচুপাতায় অঞ্জলি দিয়ে গিয়েছিলেন যে স্থানে, সেটাই এখন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের খাগড়া এলাকার আদি দুর্গাবাড়ি নামে পরিচিত। এখন সেই পুজো হয় মজুমদার পরিবারের হাত ধরে। সেই সূত্রেই খাগড়া এলাকার ৭৯ নম্বর বিবি সেন রোডের মজুমদার বাড়ির আর এক নামই হয়ে উঠেছে আদি দুর্গাবাড়ি। এই পরিবারের আদি পদবি ছিল মুখোপাধ্যায়। পরবর্তী সময়ে নবাবদের দেয়া মজুমদার পদবি তাদের পরিচয় হয়ে ওঠে। এখন তাদের সকলে মজুমদার বলেই চেনেন। মজুমদার পরিবারের সেই পুজো কে কবে শুরু করেছিলেন তা জানা যায় না। তবে সেই সময় রানী ভবানী সেখানে অঞ্জলি দিতে এসেছিলেন। তখন ভিক্ষাদ্রব্যে পুজোর আয়োজন করতে হতো। পুজোর দিনহীন দশা দেখে মা দুর্গার জন্য রানী ভবানী কাঁসার বাসন, জমিদার দানপত্র ও রানীর শিলমোহর দেয়া ফরমান পাঠিয়ে দেন। যদিও সেই সবের বিন্দুমাত্র অস্তিত্ব এখন আর নেই। কয়েকশো বছর আগের ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই সব বাসনপত্র ও ফরমান সহ অনেক কিছুই। ভাগীরথীর ভাঙনে তলিয়ে গিয়েছে রানীর দান করা জমিও। তবে পুজো বন্ধ হয়নি। শোনা যায় কলকাতা থেকে নাটোরে ফেরার পথে রানী ভবানী বড়নগরে আসছিলেন দুর্গাপুজোর সময়। বছরটা ১৭৫২ সালের আশেপাশে হবে। ষষ্ঠীর সন্ধ্যায় তার ইচ্ছা হয়েছিল অঞ্জলি দেওয়ার, কিন্তু কোথায় সেই অঞ্জলি তিনি দেবেন তা বুঝে উঠতে পারছিলেন না। কেননা তখন ভাগীরথীর দুই পাড়ই জঙ্গলে ভর্তি ছিল। সেই সময় বজরা করে যেতে যেতে তিনি শুনতে পেয়েছিলেন উলুধ্বনির সঙ্গে ঘণ্টার ধ্বনি। নিজের সঙ্গে থাকা পাইক ও বরকন্দাজদের পাঠিয়ে তিনি বিষয়টি খোঁজ নিতে বলেন। সরজমিনে দেখার পর পাইক বরকন্দাজরা ফিরে গিয়ে রানীমাকে জানালেন, খাগড়ায় রয়েছেন দরিদ্র ও ধর্মপ্রাণ এক মজুমদার পরিবার। তারাই দেবী দুর্গার পূজার জন্য গঙ্গায় ঘট পূর্ণ করে কাঁসর ঘণ্টা বাজিয়ে বাড়ি ফিরে গেলেন। রানী স্থির করলেন সেই বাড়িতে গিয়েই তিনি সেদিনই অঞ্জলি দেবেন। সেই সময় ওই পরিবারের কর্তা ছিলেন সদানন্দ মজুমদার। রানী সেই বাড়িতে পৌঁছে দেখলেন ডালিম গাছের নিচে মাটির বেদিতে ছোট্ট একটি প্রতিমা স্থাপন করে নিষ্ঠার সঙ্গে চলেছে দুর্গার আরাধনা। নিজের পরিচয় না দিয়ে মজুমদার পরিবারের অনুমতি নিয়ে কচুর পাতায় করে রানীমা অঞ্জলি অর্পণ করেন। কেননা সেই সময় বাসন না থাকায় কচুর পাতায় করে তাকে অঞ্জলি দিতে হয়েছিল। সেদিনই পুজোর দিনহীন দশা দেখে সদানন্দ মজুমদারের সম্মতি নিয়ে মা দুর্গার নামে কিছু দেয়ার কথা জানিয়ে চলে এসেছিলেন রানী।
কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি বাংলার রায়বাঘিনী সেদিন তাদের বাড়িতে এসে অঞ্জলি দিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার দিন দুই পরে পাইক বরকন্দাজরা বাড়ি বই দিয়ে গিয়েছিল মা দুর্গার জন্য কাঁসার বাসন, জমির দানপত্র ও রানীর শিলমোহর দেয়া ফরমান। তখনই জানতে পারা যায় তিনি নাটোরের রানী ভবানী। এখনও বেশ ভক্তি ভরেই এই পুজোর আয়োজন করা হয় একচালার ডাকের সাজের প্রতিমা, তবে বাহন সিংহমুখী ঘোড়া। সপ্তমীতে, অষ্টমীর সন্ধি পুজোতে ও নবমীতে ছাগল বলি দেওয়া হয়। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ভোগ বিতরণ করা হয়। পুজোর কদিন ভোরে বিভিন্ন ধরনের ফল দিয়ে ভোগ দেওয়া হয়। তারপর সকালে বাল্যভোগ, 8-9 রকমের ভাজা, আলু পটলের তরকারি, পাঁপড় ও চাটনি দিয়ে তৈরি করা হয় বাল্যভোগ। তারপর বলিদান পর্ব, দুপুর 1:30 নাগাদ হয় রাজভোগ। সপ্তমীতে নিরামিষ ভোগ হলেও অষ্টমী ও নবমীর রাজভোগ আমিষ ও নিরামিষ দু ধরনেরই হয়। বলির মাংস, মাছ, দই ও মিষ্টান্ন থাকে রাজভোগে। রাতে লুচি ভোগ, লুচির সঙ্গে থাকে তরকারি, পান সুপারি ও মিষ্টান্ন। দশমীতে হয় চিঁড়ে ভোগ, দই, কমলালেবু, আমসত্ত্ব, কাগজি লেবুর রস ও কিশমিশ দিয়ে চিঁড়ে ভোগ তৈরি করা হয়। বাংলার প্রথম মহিলা জমিদার। অতি ধার্মিক ছিলেন এই মহিলা জমিদার রানী ভবানী। প্রচুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ঈশ্বরের পুজোতে কোনোদিন কোনো কার্পণ্য করেননি। 1760 সাল নাগাদ আজিমগঞ্জের বড়নগরে একের পর এক মন্দির তৈরি করেন রানী। খুব অল্প সময়ে শুধু বড়নগরে প্রায় 108টি মন্দির তৈরি করিয়েছিলেন রানী ভবানী, যার বেশিরভাগই এখন নদী গর্ভে বিলীন। রানী ভবানীর তৈরি মন্দিরগুলির মধ্যে অন্যতম 4 বাংলা মন্দির। 3টি খিলান দেওয়া দরজার, প্রতিটি মন্দিরে 3টে করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এখনও 12টি শিবলিঙ্গের পুজো হয় রোজ। একদা জমিদারির বিস্তৃত ছিল এখনকার রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, মুর্শিদাবাদ, বীরভূম ছাড়িয়ে মালদা পর্যন্ত। হাজারদুয়ারি থেকে 7 কিলোমিটার দূরেই জিয়াগঞ্জ ঘাট থেকে নৌকো পেরিয়ে পৌঁছে যেতে পারেন আজিমগঞ্জ। নবাবের শহরের উপকণ্ঠে ছুঁয়ে দেখুন 150 বছরের এক বিস্তৃত ইতিহাসকে সাক্ষী করে নিতে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঘরকন্না থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, যোদ্ধা হিসেবে যুদ্ধের নেতৃত্ব, সমস্ত কাজে নারীদের অবদান একচ্ছত্র। এমনই একজন মহীয়সী নারী রানী ভবানী। তিনি খুব অল্প বয়সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার পান এবং তার দক্ষতার সাথে পরিচালনাও করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগ আর এই বিভাগের অন্তর্ভুক্ত সুন্দর সাজানো গোছানো একটি জেলা নাটোর। এই নাটোরের সাথে জড়িত আছে যেমন অনেক কাব্যিক কাহিনী, তেমনি ঐতিহাসিক কাহিনীও। এমনই একটি ঐতিহাসিক কাহিনীর সাথে জড়িত রানী ভবানী। নাটোর আর রানী ভবানী নাম দুইটির একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কালের বিবর্তন হলেও এই দুইটি নামের কোনো বিবর্তন হবে না, কারণ ইতিহাস কখনো বিবর্তিত হয় না বা মুছে যায় না। মোঘল শাসন আমলে কামদেব মৈত্র সরকার উপাধি প্রাপ্ত হন। রাজশাহীর পুঠিয়ার রাজা নরনারায়ণের সময়ে লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত বারাইহাটি গ্রামের একজন তহসিলদার ছিলেন কামদেব সরকার। তহসিলদারি কাজের জন্য তাকে সময়ে সময়ে পুঠিয়ার রাজ দরবারে আসা যাওয়া করতে হতো। পুঠিয়ার সে সময় ছিল বিখ্যাত জ্ঞান অর্জনের স্থান। তার 3 পুত্র রামজীবন, রঘুনন্দন ও বিষ্ণুরাম পুঠিয়া থেকে লেখাপড়া করতেন। 3 পুত্রের মধ্যে দ্বিতীয় তথা মধ্যম পুত্র রঘুনন্দন ছিলেন বুদ্ধিমান। তিনি মনোযোগ সহকারে লেখাপড়া করেন এবং তৎকালীন রাষ্ট্রীয় ভাষা পার্সিতে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি পুঠিয়ার রাজা দর্পনারায়ণের সহযোগিতায় নবাব সরকারে চাকরিপ্রাপ্ত হন। রঘুনন্দন নবাব সরকারে ক্রমান্বয়ে প্রাধান্য বিস্তার করেন এবং বড় ভাই রামজীবনের নামে অনেক জমিদারি বন্দোবস্ত করে নেন।
এভাবে রামজীবন রাজা উপাধি পেয়ে নাটোরে রাজ্য স্থাপন করেন। এভাবে রামজীবন রাজা উপাধি পেয়ে নাটোরে রাজ্য স্থাপন করেন। রামজীবনের জমিদারি প্রাপ্তি বা রাজা হওয়ার পেছনে বেশ কিছু অলৌকিক কাহিনী আছে। যেমন কারোর মতে রামজীবন ও রঘুনন্দন প্রথম জীবনে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের পুজোর ফুল সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। একদিন ফুল তুলতে তুলতে রামজীবন ক্লান্ত হয়ে বাগানের মধ্যেই ঘুমিয়ে পড়েন। এমন সময় দর্পনারায়ণ সেই পথ দিয়ে গমনের সময় দেখতে পান যে রামজীবনের মাথার উপর দুটি বিষধর সাপ ফণা বিস্তার করে কঠিন সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করছে। এরূপ অলৌকিক ঘটনা রাজ্য প্রাপ্তির পূর্বাভাস বলে লোকে বিশ্বাস করত। রাজা দর্পনারায়ণও সে বিশ্বাসে বিশ্বাসী হয়ে রামজীবনকে ডেকে বলেন, তুমি রাজা হবে, তবে রাজা হয়ে যেন পুঠিয়া রাজ্য গ্রাস করো না। পরবর্তীতে রাজা দর্পনারায়ণের মাধ্যমেই রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা পান। অনেকের মতে কামদেবের ৩ পুত্র পুঠিয়া থেকে লেখাপড়া করতেন। ৩ পুত্রের মধ্যে মধ্যম পুত্র লেখাপড়ায় খুব ভালো ছিলেন। তার হাতে রাজশ্রী দেখে রাজা দর্পনারায়ণ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি রাজা হবেন। সেই সময় থেকে রাজা দর্পনারায়ণ রঘুনন্দনকে খুব স্নেহের চোখে দেখতেন এবং তার লেখাপড়ার প্রতি বিশেষভাবে নজর রাখতেন। কোনো এক সময় নবাব মুর্শিদ কুলি খাঁ রাজা দর্পনারায়ণকে মুর্শিদাবাদে ডেকে পাঠান। রাজার সঙ্গে রঘুনন্দনও মুর্শিদাবাদে গমন করেন। মুর্শিদ কুলি খাঁ রঘুনন্দনের প্রতিভা দেখে মুগ্ধ হন এবং তিনি দর্পনারায়ণকে অনুরোধ করলে রঘুনন্দনকে রেখে দর্পনারায়ণ পুঠিয়ায় ফিরে আসেন। তারপর রঘুনন্দন তার প্রতিভা বলে নবাবের দেওয়ান পর্যন্ত নিযুক্ত হন এবং ভাই রামজীবনের নামে বহু জমিদারি বন্দোবস্ত করেন। কেউ বলেন কামদেব মৈত্র যাজনিক ব্যবসা করতেন, আবার কারোর মতে তিনি ছিলেন তহসিলদার। কারোর মতে কামদেব মৈত্রের ৩ পুত্র, আবার কারোর মতে 2 পুত্র, যথা রামজীবন ও রঘুনন্দন পুঠিয়া থেকে লেখাপড়া করতেন। অনেকের মতে পুঠিয়ার রাজার পুজোর ফুল সংগ্রহ করে দিত এবং সেই সময় মাথার উপর সর্পছত্র বিস্তারকে কেন্দ্র করে রাজা দর্পনারায়ণ তাদের প্রতি সবসময় নজর রাখতেন। এসব ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব নয়, তবে এটুকু বলা যায় যে মাথার উপর সর্পছত্র বিস্তার করা যেমন আশ্চর্যজনক, তেমনি কোনো রাজা মহারাজার নেক নজরে পড়াও কম আশ্চর্যজনক নয়। এক্ষেত্রে বলা যায় যে তাদের ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন ছিল, তাই রাজা দর্পনারায়ণ তাদের প্রতি স্নেহের দৃষ্টি দিয়েছিলেন। রামজীবন ও রঘুনন্দনের রাজ্য প্রাপ্তির পিছনে এত কল্পকথা জড়িয়ে আছে। বস্তুত রঘুনন্দন রাজা দর্পনারায়ণের প্রেরণায় এবং নিজের প্রতিভা বলে বিদ্যা অর্জন করেন। তার যোগ্যতা পরিচয় পেয়ে রাজা দর্পনারায়ণ রঘুনন্দনকে রাজপ্রতিনিধি করে রাজধানী ঢাকায় প্রেরণ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ তখন বাংলার নবাব দেওয়ান। মুর্শিদ কুলি খাঁ রঘুনন্দনকে খুব বিশ্বাস করতেন। রঘুনন্দন সামান্য কর্মচারী থেকে সমগ্র বঙ্গের একজন বিশেষ ব্যক্তিত্বে পরিণত হন। রঘুনন্দন সেই সুযোগের সদ্ব্যবহার করেন এবং রাজস্ব প্রদানের অক্ষম জমিদারের জমি তিনি নিলামে ক্রয় করে ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। বাংলা 1113 সালে, ইংরাজির 1706 সালে পরগনা বানরগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভগবতী চরণ চৌধুরী যথারীতি রাজস্ব করতে না পারায় জমিদারি চ্যুত হন। বাংলা 1113 সালে পরগনা বানরগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভগবতী চরণ চৌধুরী যথারীতি রাজস্ব দিতে না পারায় জমিদারিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন উক্ত পরগনা ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত নেন। নাটোর রাজবংশের এটাই প্রথম রাজ্য লাভ।
সম্ভবত ইংরাজি 1706 সালের পর নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রামজীবনের জমিদারি রাজধানী নাটোরের স্থাপনকে কেন্দ্র করে অনেক বিচিত্র জনশ্রুতি আছে। যেমন মায়ের আদেশে রাজা রামজীবন ও রঘুনন্দন নিজ জন্মভূমিতে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত একটি স্থানের সন্ধান করতে থাকেন। এক বর্ষাকালে রঘুনন্দন রাজা রামজীবন ও পণ্ডিতবর্গ নৌকো করে সুলক্ষণযুক্ত পরিবেশে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বের হন। ঘুরে ঘুরে তারা ভাতঝরা বিলের মধ্যে উপস্থিত হন। বিলের একটি স্থানে তারা দেখতে পেলেন যে দুটি সাপ সাঁতার দিয়ে বিল পার হচ্ছে এবং একটি ব্যাঙ ছোট একটি সাপকে গিলে খাচ্ছে। পণ্ডিতবর্গ উক্ত স্থানকেই রাজধানী নির্মাণের স্থান হিসাবে উপযুক্ত বলে মত প্রকাশ করায় তারা সেখানেই রাজবাড়ি নির্মাণ করবেন বলে স্থির করেন। রাজবাড়ি নির্মাণ করার পর রাজ, আমলা, কর্মচারী বহুবিধ লোকের সমাগম অল্প দিনের মধ্যেই বিলটি একটি শহরে পরিণত হয়। সেই পরিণত শহরই নাটোর। মহারানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর। 49,01,925 একর জমির উপর নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রাজা রামজীবন নাটোর রাজবাড়ির প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 মন্বন্তরে 1710 খ্রিস্টাব্দে। তিনি 1730 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সেই বছরেই মৃত্যুবরণ করেন। রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত 1734 খ্রিস্টাব্দে নাটোরের রাজা হন। অনেকের মতে 1730 থেকে 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা রামজীবনের দেওয়ান দয়ারাম নাটোরের তত্ত্বাবধান করতেন। রাজা রামকান্ত তার মৃত্যুর পূর্ব পর্যন্ত অর্থাৎ 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত নাটোরের রাজত্ব করেন। প্রথম মহিলা জমিদার ছিলেন রানী ভবানী। প্রজারা তাকে ভালোবেসে মহারানী বলে ডাকতেন। সেই থেকে তার নাম হয়ে যায় রানী ভবানী। তিনি শুধু ঈশ্বরে ভক্তি দেখাতেন এমনটা নয়, তিনি মানুষকেও ভালোবাসতেন ঈশ্বরের সমান। তিনি মানুষকেও ঈশ্বরের সমান চোখেই দেখতেন। তিনি মানুষের জন্য বহু কিছু করে গেছেন। তার অবদান অসামান্য। তাকে কোনোদিনও ভুলে যাবার নয়। তিনি আমাদের সাথেই থাকবেন সারা জীবন। রানী ভবানীর স্মৃতি বিজড়িত এই বাংলা এবং এই ভারতবর্ষ। অনেক অনেক ধন্যবাদ।